আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছি আইকিউ স্পেশাল ক্লাস 2। আমাদের বিগত ক্লাসে আমরা আইকিউ এর মোট 5টি টেকনিক এবং টপিক পড়েছি। আজকে আমরা চেষ্টা করব আরও অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক। আশা করি এখন আমরা নতুন যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেই টপিকের নাম হচ্ছে সমস্যা সমাধান। আমাদের আজকের নতুন টপিকের নাম হচ্ছে সমস্যা সমাধান। টপিক নাম্বার 6, সমস্যা সমাধান। টপিক নাম্বার 6, সমস্যা সমাধান। তোমরা বুঝতে পারছো, টপিকের নাম শুনে বুঝতে পারছো যে আসলে এখানে কিন্তু গণিতের কারিসাজি থাকবে বা গণিত নিয়ে কিছু আলোচনা হবে। তার মানে আমাদের যে জেনারেল ম্যাথ থাকে, মূলত এই টপিকটার ভিতর ওই জেনারেল ম্যাথগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো যে আইকিউ এর পাশাপাশি কিছু জেনারেল ম্যাথ থাকে যেগুলো কিন্তু আমাদের আনসার করতে হয় এই আইকিউ এর ভিতরে। হয়তোবা সেটার রেয়ার 2-1টা বা 3-4টা থাকে, তো তারপরও যে কটা থাকে না কেন আমরা সেই কটা নিয়ে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই খাতা এবং কলম বের করেছো এবং সবাই একটু রেসপন্স করবা। কারণ আমি যখন কোনো কিছু তোমাদের আনসার করতে বলবো কিংবা কোনো কিছু আস্ক করব, সবাই একটু কাইন্ডলি স্বতঃস্ফূর্তভাবে সেটা হচ্ছে কমেন্ট করার চেষ্টা করবা। কেউ কার্পণ্য বোধ করবে না, কারণ এখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে তোমাকে কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না এবং তোমাকে কিন্তু খাতা বা কলমের খরচ করতে হচ্ছে না। সো এত বড় একটা জায়গা থেকে যদি তোমরা সেই সুযোগটা কাজে না লাগাও, কিংবা জড়তার কারণে, কিংবা আমি পারছি না, কিংবা আমার দ্বারা হবে না, বা আমি ভুল করব, এই ধরনের সংকোচ বোধ যদি থাকে, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষায় বড় সমস্যা হবে। কারণ তুমি যখন রাইট আনসার করবা, ঠিক সেই মুহূর্তে তোমার এই চিন্তা ভাবনাগুলো মাথায় ঢুকবে, যার কারণে তুমি রাইট আনসারটা ভুলে যাবা। যার কারণে এখন থেকে প্র্যাকটিস করো। যদি ভুল হয়ে যায়, যাক, সমস্যা নেই। একটা ভুল হলে তুমি হয়তো বা 10টা সঠিক করতে পারবা, এটা স্বাভাবিক। এই জন্য আমি সবাইকে বলবো, সবাই আমার সঙ্গে রেসপন্স করবা। আমরা চেষ্টা করব আজকেরও ক্লাসটি অনেক অনেক ভালো একটা জানাশোনার মাধ্যমে শেষ করার জন্য, ঠিক আছে? আর এখন পর্যন্ত যেসব ভদ্র ভাই এবং বোনেরা লাইভটি শেয়ার করেনি, কাইন্ডলি লাইভ ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। তাহলে আমাদের শুরু হচ্ছে আজকের যে স্পেশাল সমস্যার সমাধান। তার প্রথমে একটি সমস্যা আমি তোমাদের কাছে উপস্থাপন করব। সেই সমস্যাটাই আমরা সমাধান এবং সমাধানের পথ খুঁজবো। দেন সমাধান করার পরে আমি আর একটা তোমাদের ওই সেম টপিক দেব, সেম একটা ম্যাথ দেব, তোমাদেরকে সমস্যার সমাধান করে উত্তরটা বলতে হবে। তাহলে আমি প্রথমেই আজকের যে প্রশ্নটি, আমাদের প্রথম যে টপিকটা, সেই টপিকের প্রথম যে ম্যাথটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে আর আমার সঙ্গে সঙ্গে একটু শুনবা এবং লিখে নিবা। প্রথমে হচ্ছে ঘন্টায়, এখানে আমি বলছি ঘন্টায় x মাইল। সবাই একটু মাথা খাটাবা, হ্যাঁ, যেহেতু ম্যাথ, এখানে মাথা না খাটালে হবে না। ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব। সবাই একটু দেখো, x মাইল বেগে, দেখো ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব, y মাইল দূরত্ব অতিক্রম করতে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, দেখো কোশ্চেনটা তোমরা একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা প্রথমেই পড়বা। ইউনিভার্সিটির যে কোনো পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো না কেন, অ্যাট ফার্স্ট আগে তোমরা যে কোশ্চেন থাকবে সেটা একটু ডিপলি পড়ে নেবা। একবার যদি পড়তে সমস্যা হয়, পরবার আরও একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। কারণ কোশ্চেন যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি উত্তর কিচ্ছু করতে পারবে না, শেষে মাথা গুলিয়ে যাবে, কিন্তু কোনো সলিউশন আসবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন আরেকবার অঙ্কটা পড়বো। সেটা হচ্ছে যে ঘন্টায় x মাইল বেগে
ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। একদম ইজি একটা অঙ্ক এটা, মানে একদম পানির মতো সোজা বলতে পারো। পানি তো সোজা পথে মাঝে মাঝে চলে না, সো সেই ক্ষেত্রে আমি বলবো তার চেয়ে তো সোজা। যেহেতু একটা সোজা একটা ম্যাথ আমরা এখন সলভ করতে যাচ্ছি, সো সবাই একটু মাথা খাটাও। আর তার আগে আমি অপশনগুলো দিয়ে দিই, দেখি তোমরা অপশন কোন কোন অপশনটা টাচ করো, আমি সেটাও একটু দেখে নিই। ক নাম্বার অপশনে রয়েছে এক্স ডিভাইডেড ওয়াই ঘন্টা। খ নাম্বার রয়েছে এক্স ঘন্টা। গ নাম্বার রয়েছে ওয়াই ঘন্টা। আর ঘ নাম্বারে রয়েছে ওয়াই ডিভাইডেড এক্স ঘন্টা। তাহলে আমি এখানে উত্তর দিয়ে দিয়েছি সবগুলো। এখন এইখান থেকে এই অঙ্ক অনুযায়ী তোমাদের সঠিক মানে একদম সঠিক যেটা, একদম রেগুলেট সঠিক যে মানটা বা যেটা উত্তর হবে সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে তোমাদের জন্য সময় দিচ্ছি আমি 1 মিনিট। 1 মিনিটের ভিতর তোমরা এটা সলভ করে ফেলো। 1 মিনিটের ভিতর আমি সবার কমেন্টগুলো একটু দেখছি, তোমরা 1 মিনিটের ভিতর এটা সলভ করে ফেলো। সবাই রেসপন্স করি আমরা। আমি দেখতে পাচ্ছি যে কিছু কয়েকজন শুধুমাত্র আনসার করছে। আমি চাই যে সবাই তোমরা আনসার করবা, কারণ এখানে কোনো সমস্যা যাতে না হয়, আমি কিন্তু এই জন্যই আসছি। কারণ এই আইকিউ ক্লাস কিন্তু তোমরা খুব বেশি পাবা না, হয়তো বা এরপর আর 2 থেকে 3টা ক্লাস বা 2টা বা 3টা ক্লাস কিন্তু পাবা। তার মানে আমাদের অলরেডি 2টা লেকচার হয়ে গেছে, আর যদি 2টা লেকচার হয় তাহলে হয়তো বা আইকিউ কিন্তু শেষ হয়ে যাবে। সো এখানে কেউ ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করবে না, কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। কারণ তোমরা যদি ফাঁকি দাও তাহলে আমার কিছু হবে না, সেই ফাঁকির ফলটা তোমরা পাবা এডমিশন টেস্টে যখন কোশ্চেন হাতে নিবা। কারণ এই ইজি কোশ্চেনগুলো তুমি ভুল করবা। আচ্ছা, আমি আরেকটু দেখার সুযোগ করে দিচ্ছি, সবাই একটু দেখে উত্তরটা বলার চেষ্টা করো। এ পর্যন্ত যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবাইকে থ্যাঙ্কস। আমি উত্তরটা এই মুহূর্তে বলছি না, আমরা একটু সময় নেব, একটু সময় পর আমরা উত্তরটা বলবো এবং তারপরে আমরা সব কিছু সলভ করার চেষ্টা করব। আর তোমরা যদি পারো, তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ড কিংবা যে ফ্রেন্ডটা টাকার জন্য কিংবা তার পারিবারিক কোনো সমস্যার কারণে প্রস্তুতি নিতে পারছে না, তোমরা কাইন্ডলি তাদেরকে এই গ্রুপে মেনশন করবা এবং কমেন্টে মেনশন করো। এবং সে যদি ভালো হয় এবং তার যদি পড়ার আকাঙ্ক্ষা থাকে কিংবা ভালোভাবে যদি সে প্রস্তুতি নিতে চায়, তাহলে তোমরা মানবিক দৃষ্টি থেকে এই হেল্পটুকু তাদের করবা। কারণ তুমি যদি ভর্তি পরীক্ষার আগে যদি একটা ভালো কাজ করো, এই ভালো কাজের জন্য পরবর্তী তুমি একটা ভালো ফল পাবা। সো এই সুযোগটা কেউ মিস করবে না। তোমরা চেষ্টা করবা সবসময় ভালো কাজ করার জন্য এবং সৎ পথে থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য এবং সত্য কথা বলার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি যে আসলে সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এখন পর্যন্ত আমার চোখে কোনো রং অ্যান্সার আসেনি। এখন পর্যন্ত আমার চোখে আসেনি। আই হোপ তোমরা সবাই অনেক 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 পারো। আমি মনে করি যে তোমরা সবাই অনেক পারো। আচ্ছা, অনেকে বলছে যে আমার লাইভ মানে আটকে গেছে। আসলে কি আমার কথা বা আমাকে কি মানে বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে না? তোমরা একটু জানাও, যেহেতু আমি ক্যামেরার পিছনে, সো ক্যামেরার সামনে কি হচ্ছে আমি কিন্তু বলতে পারছি না। সবাই একটু রেসপন্স করবা। ওকে, আচ্ছা, সবাই সঠিক উত্তর দিয়েছো ওয়াই ডিভাইডেড এক্স। এই কোশ্চেনের রাইট আনসার ইজ ওয়াই ডিভাইডেড এক্স। অনেক ইজি একটা কিন্তু কোশ্চেন ছিল, কিন্তু তোমরা ভুল করবা যদি এই জায়গাটা না বুঝতে পারো। এখানে আমি প্রথমে বলে দিয়েছি যে ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। এখন তোমাদের মনে প্রথমেই একটা প্রশ্ন আসতে পারে, এখানে তো কোনো সময়ই দেয়া নেই, কোনো ঘন্টাই দেয়া নেই, তাহলে আমি কেমনে বুঝবো যে এখানে কত ঘন্টা লাগবে? কারণ টাইম বা এরকম কিছু যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে তো আমি ইচ্ছে করে বা ধরে নিয়ে এসে কিন্তু উত্তরে বসাতে পারবো না।
বা পসিবল না। এই জন্য দেখো তোমরা এখানে আমি দিয়েছি যে ঘন্টায়, ঘন্টায় বলতে কি বোঝাচ্ছে 1 ঘন্টা। তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করতে যাই এবং সেখানে আমি তোমাদের একটু দেখাই যে আসলে আমরা কিভাবে সলিউশন করব। এখানে আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এক্স এক্স এই যে এখানে যায় কে বলো তো, এক্স মাইল, ঠিক আছে, এক্স মাইল যায় কত ঘন্টায়, এক্স মাইল। আমরা এখন সমাধান করছি অঙ্কটার। এক্স মাইল যায়, এক্স মাইল যায়, সবাই একটু কমেন্টে রেসপন্স করবা। এক্স মাইল যায় কয় ঘন্টায়, 1 ঘন্টায়। এক্স মাইল যায় 1 ঘন্টায়। তাহলে 1 মাইল যায় কি হবে, সরি এখানে আমি 1 দিলাম, 1 বা 1, তার মানে 1/x ঘন্টায়। এখন আমরা কি দেব, ওয়াই মাইল দূরত্ব, তার মানে আমি এক্স মাইল দূরত্বটা বের করে নিয়েছি, এক্স মাইল দূরত্ব এটা। এবং তাহলে আমি পরবর্তীতে কার দূরত্ব বের করব, ওয়াই মাইল দূরত্ব যায়, একদম ইজি। এই যে ওয়াই আছে তার মানে গুণ হয়ে কোথায় যাবে, উপরে যাবে, নিচে হবে এক্স। তার মানে রাইট আনসার ইজ ঘ নাম্বার, ওয়াই ডিভাইডেড এক্স। আশা করি তোমরা এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে তোমরা জাস্ট প্রথমে এই অংশটা একটু বোঝার চেষ্টা করবা। এখানে সময় কতটুকু দেয়া আছে, জাস্ট এইটুকু যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই বা থাকবে না। ঠিক আছে, আই হোপ তোমাদের হয়ে গেছে এটা। আর যদি বুঝতে না পারো তাহলে সেটাও কমেন্ট করে জানাবা যে ভাই আমি বুঝতে পারিনি, আমি আরেকবার তাহলে বুঝিয়ে দেবো। যদি তোমাদের বোঝা হয়ে থাকে সবাই একটু ডান লিখবা, তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, যদি হয়ে থাকে তাহলে সবাই ডান লিখবা। সবাই একটু জানাও, যদি হয়ে যায় আমি পরের টপিকে চলে যাব। আমি জানি যে সায়েন্স এবং আর্টস কমার্স যারাই থাকো না কেন সবার জন্য কিন্তু আইকিউ লাগবে, এবং তোমরা যদি আইকিউ আনসার না করো দেখা যায় যে 4 বা 5 মার্কস যেটা থাকে সেটা কিন্তু তোমার অনেকটাই কাজে লাগবে। বিশেষ করে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষার ক্ষেত্রে তোমার আইকিউতে অবশ্যই পাস করতে হবে। সেক্ষেত্রে যদি তুমি আইকিউয়ে যদি 5-এর ভিতরে যদি 2-3 নাম্বার না পাও তাহলে কিন্তু তোমার মানে এদিকে যদি অনেক বেশি নাম্বার পাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পাস করতে পারবা না। এই জন্য গুরুত্ব দাও সবাই। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমার সবাই অনেক অনেক পারছো, সবার মানে ভালো হয়েছে বা সবাই রাইট আনসারও দিয়েছো। এখন আমি এখন তোমাদের কাছ থেকে আর একটা অঙ্ক করে নেব। আমি নিজে এখন অঙ্কটা তোমাদের দিয়ে দিচ্ছি বোর্ডে লিখে, তোমরা নিজের আনসার করার চেষ্টা করবা, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে একই রকমই বারবার কিন্তু আসে। সো আমি যে সমস্যাটুকু তোমাদের জাস্ট ধরে দিলাম, তোমরা নিজেরা জাস্ট সলভ করার চেষ্টা করো, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, কারণ এই ম্যাথ তোমাকে আমি একদিনে শিখিয়ে দেবো বলে যে সব কিছু পারবা বিষয়টা কিন্তু এমন না, তোমাকে ধীরে ধীরে সব বুঝতে হবে। হ্যাঁ, এখন 2 নাম্বার যে আমরা প্রশ্নটা দেখব, 2 নাম্বার প্রশ্নটা রয়েছে রহিম একটি কাজ, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। রহিম একটি কাজ 5 দিনে, রহিম একটি কাজ 5 দিনে এবং করিম তা 10 দিনে করতে পারে। 10 দিনে করতে পারে, তারা একদিনে একত্রে কত অংশ কাজ করতে পারে, তারা একদিনে একত্রে কত অংশ কাজ করতে পারে।
অনেক ইজি একটা কিন্তু কোশ্চেন, তোমরা কোশ্চেনটা পড়ে নাও আর তোমরা খাতা সবাই নোট করে নিবা। হ্যাঁ, আমি উত্তরগুলো দিয়ে দিই যে আসলে কোনটা উত্তর হবে। হ্যাঁ, তোমরা একটু নিজেরা ট্রাই করো। এখানে কি দেওয়া আছে, রহিম একটি কাজ 5 দিনে এবং করিম তা 10 দিনে করতে পারে, তারা একদিনে একত্রে কত অংশ কাজ করতে পারে? তোমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করো, বুঝে যদি পারো তাহলে ভালো, আর যদি না পারো আমি আছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সবাই একটু করার চেষ্টা করি। ও, আমি লেখার আগে দেখি যে তোমাদের উত্তর লেখা শেষ হয়ে গেছে। মেনি মেনি থ্যাঙ্কস যারা ফার্স্ট অফ অল কমেন্ট করেছে এবং সবার প্রথমেই যারা সাড়া দিচ্ছ আমাকে, থ্যাঙ্কস। সোমাইয়া সোমাইয়া আক্তার, তারপর এমডি রাশেদ খান, মারজানা আক্তার, এমডি রাশেদ খান, আবারও মারজানা, শাম্মী, মেনি মেনি থ্যাঙ্কস। লতিফা লতা, জেসিকা রহমানকে মেনশন দিয়েছে সে। অনুরাধা জয়েন করেছে আমাদের সঙ্গে। মাহমুদ আক্তার, মিম, নুসরাত জাহান আবার রাইট অ্যান্সার দিয়েছে। সুমনা ইসলাম তাসনিন, সুমন ইসলাম তাসনিন, তারপর আপিয়া আঞ্জুম আনিকা জয়েন করেছে আমাদের সঙ্গে। সাগরিকা ইসলাম, অনামিকা তাবাচ্ছুম উত্তর বের করেছে কিন্তু বলবো না, সবাই বলুক। তার মানে সে উত্তর বের করেছে ঠিকই কিন্তু বলবে না, কারণ সবার রাইট আনসার আগে সে দেখবে, তারপর নিজের সঙ্গে মিলিয়ে নেবে। যদি মিলে যায় তাহলে বলবে হ্যাঁ আমারটা রাইট, যদি মিলে না যায় তাহলে বলবে আমি রাইট আনসার দেইনি, এরকম। মেনি মেনি থ্যাঙ্কস, তোমরা অনেক ভালো সাড়া দিচ্ছ আজকে। গত ক্লাসের চাইতে আমি দেখতে পাচ্ছি যে তোমরা আজকে অনেক এক্সাইটিংভাবে ক্লাস করছো, এজন্য আবারও তোমাদের থ্যাঙ্কস। তোমরা জানো যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আজ ৬৮তম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী, পুরো ক্যাম্পাস জুড়েই অনেক বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমি চাই যে পরবর্তী বছরে যেন তোমাদের মাঝখান থেকে যেন যারা অ্যাটলিস্ট চান্স পাবে তাদের সঙ্গে যেন আমরা এই দিনগুলো যেন উদযাপন করতে পারি, এবং সবাই যেন মানে বিভিন্ন যে ক্যাম্পাসে চান্স পাও না কেন সবাই যেন অনেক স্বতঃস্ফূর্তভাবে বা আনন্দ ঘন মুহূর্ত যেন কাটাইতে পারো, এই প্রত্যাশায় কিন্তু সবসময় থাকবে। এর জন্য ভাই তোমাদের যা করতে হবে, একটু ডিপলি পড়াশোনা করতে হবে, নিজের প্রতি কেয়ার রাখতে হবে, আরেকটা কাজ করতে হবে, ইবাদত করতে হবে, এবং আর যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে ধৈর্যশীল থাকতে হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। আচ্ছা, এই কোশ্চেনটার আমরা এখন সলিউশন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি প্রথমে তোমাদের দেখাই যে এখানে হচ্ছে রহিম কি করে। রহিম হচ্ছে 5 দিনে করে 1 অংশ। এই যে আমি জাস্ট শর্টকাটে একটু দেখাই তোমাদের, দেখো রহিম 5 দিনে করে কয় অংশ? 1 অংশ। ওকে, রহিম 5 দিনে করে 1 অংশ, এই অংশটা তোমরা লিখে নাও। তাহলে রহিম 1 দিনে করে কয় অংশ? 1/5 অংশ। এটা হচ্ছে রহিমের ক্ষেত্রে। সেম করিমও, এখন এখানে দেখো যে রহিম একটি কাজ কয় দিনে করে? 1 দিনে করে, কিন্তু এই একই কাজ করিম কয় দিনে করে? করিম ওই কাজটা কি কয় দিনে করে? 10 দিনে করে। তার মানে করিমের ক্ষেত্রে কি হবে? তাহলে করিমের ক্ষেত্রে কি হবে? করিম হচ্ছে 10 দিনে করে 1 অংশ, ওই একই কাজ। তাহলে করিম কি করে? করিম হচ্ছে আবার কি 1 দিনে করে 1/10। তার মানে 1/5 আর 1/10 অংশ। এখন আমাদের কোশ্চেনে কি আছে দেখো, দ্বিতীয় অংশে তারা একদিনে একত্রে কত অংশ কাজ করে। তার মানে একত্রে যখন কথাটা থাকবে তোমরা মাথায় রাখবা, এই যে একত্রে বা একসঙ্গে এই টাইপের যখন কোশ্চেনে যখন থাকবে তখন বুঝবা এই এক মানে কি, একত্রে মানে সম্পূর্ণ অংশ, যা কে আমরা 1 দ্বারা প্রকাশ করি। তার মানে সম্পূর্ণ অংশ কত দ্বারা প্রকাশ করি আমরা? 1 দ্বারা। মানে মোট অংশ কি? 1 অংশ। 1 অংশ, সম্পূর্ণ অংশ হচ্ছে 1 অংশ। এখন আমাদের প্রশ্নের ভেতর কি ছিল যে একদিনে তারা কত অংশ করে। তার মানে একদিনে তারা কত অংশ করে, মোট যে অংশটা থাকবে। তার মানে এই যে 1/5 অংশ করেছে কে? 1/5 অংশ করেছে হচ্ছে রহিম।
তার মানে করিম করেছে 1-এর 10 অংশ। তার মানে 2 জন এখন তো মানে মোট অংশ কাজ করেছে, মোট মানে অর্থাৎ তোমার 2টা যোগ করতে হবে, কারণ 2 জনের কাজটা যোগ করে কিন্তু মোট কাজের মানটা বের হবে। তার মানে এখানে কোশ্চেনে ছিল কি রহিম ও করিম একদিনে মোট কত অংশ কাজ করে। এই যে দেখো এখানে তারা একদিনে একত্রে কত অংশ কাজ করে। যেহেতু একদিনে একত্রে কাজ করার কথা বলছে, তার মানে এখানে আমরা কি করব, এই যে আমি জাস্ট শর্টকাট দেখাচ্ছি, এটার পরে কিন্তু এখানে আসবে 1-এর 5, 1-এর ভাগ 5, তারপর কি হচ্ছে 1-এর 10, ঠিক আছে, এই রকম আসছে। তারপর এখন দেখো তোমরা, আমরা যদি এখন লসাগু করি, লসাগু এখানে 10, তার 5 দুগুণে 10, 2 আর এখানে 1, তার মানে এখানে আমাদের মান আসছে কত, 3 ভাগ, এখানে আসছে আমাদের মান 3/10। তার মানে রাইট আনসার ইজ 3-এর 10। দেখছো কত একটা ইজি একটা অঙ্ক। কিন্তু তোমরা যদি মানে ম্যাথ সম্পর্কে যদি এতটুকু তোমাদের বেসিক লেভেলে যদি ক্লিয়ার না থাকে, বা তোমরা যদি এতটুকু ধরতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো বারবার হবে। আমি বলছি যে বারবার এই সমস্যাগুলো হবে যদি তুমি ধরতে না পারো। এই জন্য আমি বলবো যে তোমরা ম্যাথগুলো করার আগে জাস্ট শর্টকাটের ক্ষেত্রে কোনো এই অঙ্কগুলো কোনো শর্টকাট নেই, দেখো জাস্ট মাথা একটু খাড়াইলেই বোঝা যাবে। এখানে বলছিল কি, আমি আরেকবার দেখাই তোমাদের, রহিম একটি কাজ 5 দিনে করে এবং করিম তা 10 দিনে করে। তার মানে 2 জন, আমরা জানি যে আমি যদি এখানে দিলাম যে রহিম 5 দিনে করে এত অংশ, তারপর রহিম দিলাম, আবার করিম দিলাম, বা আরও মানে অন্য কাউকে দিলাম, তো 3 জনের মানে কিন্তু যোগ হতো। এখানে যদি আমি আরও 4-5 জনের নাম দিই, বা তাদের সঙ্গে যদি এইরকম দিন উল্লেখ করে দিই, তাদের ক্ষেত্রে কিন্তু সেম এইভাবে আমাদের বের করে নিতে হবে। করার পর সবগুলো একসঙ্গে যোগ করে লসাগু করে তারপর যোগ করে মানটা যেটা পাবো সেটাই হচ্ছে এই অঙ্কের রাইট অ্যান্সার। ওকে, যদি তোমাদের এটা বোঝার হয়ে থাকে তাহলে সবাই আরেকবার ডান লেখো, তাহলে আমরা পরের আরেকটা এক্সাইটিং আরেকটা টপিক, অনেক হার্ড একটা টপিক আমি বলবো। আর ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন বারবার আসে, এবং এই টপিক থেকে এ পর্যন্ত কোনো পরীক্ষায় আইকিউ যে পরীক্ষা থাকে কোনো টপিক মিস যায়নি। সো বুঝতে পারছো তাহলে কতটা ইম্পর্টেন্ট। ওকে, যদি হয়ে থাকে সবাই একটু ডান লিখবা, সবাই সবাই একটু রেসপন্স করি, আমরা সবাই একটু রেসপন্স করবো। হ্যাঁ, আর এখন পর্যন্ত যারা লাইভ ভিডিওটি শেয়ার করো নাই, কাইন্ডলি শেয়ার করে রাখো, তোমাদের কাজে লাগবে। এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা লাইভ ভিডিওটি শেয়ার করে নিজ নিজ টাইম লাইনে রেখে দাও। এমডি শহীদুল ইসলাম সৈকত বলেছে ডান লিখে ভরে রাখছি ভাই, একটু পড়েন। এমিলি আদরি বলেছেন অসাধারণ ক্লাস। তারপর ফারজানা বিনতে মাহবুব ডান। মাহফুজা মন কিচ্ছু ভালো লাগে না, ভালো না লাগলে করা কিছু নেই, ভালো না লাগলে স্পেশাল টিপস আছে, সেটা মা বাবার সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপর বলে দেব। তারপর আর কে রয়েছে আমাদের সঙ্গে, মনিরা রহমান রয়েছে, তারপর আমি দেখতে পাচ্ছি সাদিয়া রয়েছে। তারপর আচ্ছা, আমার ক্লাসে কি ছেলেরা নাই? ছেলেদের সাড়া পাচ্ছি না কেন তেমন। অনামিকা তাবাচ্ছুম আবার বলছে এখন বুঝছি কিন্তু পরে পারবো কি না সন্দেহ আছে। এরকম সন্দেহ থাকলে কিন্তু সমস্যা, ভবিষ্যতে খালি সন্দেহই থেকে যাবে, কিন্তু সলিউশন বের হবে না। আমি ছেলেদেরকে একটু দেখতে চাচ্ছি যে ওরা কমেন্ট করছে না কেন। এই তো পাইছি, আতিকুর রহমানকে পাইছি। আতিকুর রহমান একটা সলিউশন দিয়ে দিছে বিয়া। তারপর কে আছে, ইশরাত জাহান, ইশরিয়া, তারপর এমডি ইব্রাহিম সরকার ডান লিখেছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে সবাই একটু রেসপন্স করবা। এমডি ইয়ার রশিদ বলেছেন ভাইয়া কন্টিনিউ কিভাবে ক্লাস করব। হ্যাঁ, সব প্রসেসিং আমি শেষে বলে দেবো। তারপর এমডি আশিকুর রহমান ভাইয়া কমেন্ট পড়েন না কেন, আমার পড়েছি ভাইয়া, তোমরা সবাই একটু কমেন্ট করবা তাহলে পড়বো। রাশিদুল ইসলাম রাশিদ বলেছেন নেক্সট ভাইয়া। ওকে 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 মেনি মেনি থ্যাঙ্কস। আমরা আবারও শুরু করতে যাচ্ছি আমাদের পরের যে ইম্পর্টেন্ট টপিকটা, সেই ইম্পর্টেন্ট টপিকটা আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে যেহেতু আমাদের লাইভ কেটে যায়নি, সো আমি মনে করি যে অনেকজন এখন পর্যন্ত আমার সঙ্গে আসো, ইনশাল্লাহ থাকবা লাস্ট পর্যন্ত। চান্স পাওয়ার জন্য তোমাদের বেশি কিছু না ভাই, তোমরা জাস্ট একটু পরিশ্রম করো, আর কি বলো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এই কথাটা কিন্তু আমরা জানি সবাই, কিন্তু মানি না। সো এটা কিন্তু মানতে হবে। আর তোমাদের এই লাইভ শেষে আমি কিছু স্পেশাল টিপস দেবো, আশা করি ওই টিপসগুলো তোমরা একটু এই পরীক্ষার
মুহূর্ত পর্যন্ত ফলো করবা, ইনশাল্লাহ তোমাদের যদি চান্স না হয় দেন আমার সঙ্গে দেখা করিও, ঠিক আছে? আমি একদম ক্লাস শেষে, কারণ ক্লাসের ভিতর আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ক্লাসের তখন মনোযোগ তোমরা হারিয়ে ফেলবা। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে টপিকটা, অর্থাৎ আমরা সমস্যার সমাধানের পদ্ধতিতে এখানে আরও 2-3টা রুলস আছে, সেই ক্ষেত্রে আমরা তার মধ্যে একটা রুলস অলরেডি আমরা শেষ করে ফেলছি। আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনে যাচ্ছি এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমাদের লাইভ টিকে রেখেছে যে কোনো কারণে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, যাতে সবাই আরেকবার অংশগ্রহণ করতে পারো। হয়তো ওয়াইফাই ছিল না, যার কারণে আমার লাইভটি বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আরেকটু সময় চেয়ে নিচ্ছি আমি তোমাদের কাছ থেকে। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আমাদের এইরকম সমস্যা হয়ে যায়। আমি গত ক্লাসেও কিন্তু এরকম সেম সমস্যাটা কিন্তু ফেস করেছি। আর একটু তোমরা সময় দিয়ে দাও, ইনশাল্লাহ আমরা সমস্যা থেকে মুক্তি পাবো। আমি গ্রুপ ক্যাপ্টেনদের লিঙ্কটা শেয়ার করতে বলছি দ্রুত। সবাই আরেকবার জয়েন করো কষ্ট করে। ওকে, আপাতত লিঙ্ক শেয়ার করুক। আমরা সেই ক্ষেত্রে শুরু করতে যাচ্ছি আমরা পরের টপিকটা। আর এখন যদি আমাকে স্পষ্ট শোনা যায় তাহলে সেটাও আমাকে জানাও। আমি বললাম যে আমার লাইভটি কেটে গেছে, একটাই কারণ, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের মিস্টেকের কারণে। ওকে, আচ্ছা সবাই একটু রেসপন্স করো এখন ঠিকঠাক আছে কিনা সব কিছু। আরেকবার রেসপন্স করি সবাই। সবাই আরেকবার জয়েন করি, আরেকবার কষ্ট করে। হ্যাঁ, অনেক কষ্ট করে জয়েন করো, কারণ এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা থিওরি জেনে গেছি, আর একটা থিওরি কিন্তু আমাদের জানতে হবে। এই জন্য তোমরা সবাই একটু জয়েন করো। আর যারা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। এখানেও আমি তোমাদের রেসপন্স চাই। ওকে, রেসপন্স চাই। ওকে ওকে ওকে, একটু সময় দিতে হবে ভাই, কারণ আমরা যে ওয়াইফাই চালাচ্ছি সেই ওয়াইফাইয়ের একটু আমাদের সমস্যা থাকে, যার কারণে হয়তো বা মাঝে মাঝে যে বোর্ড ব্লার হয়ে যায়, তারপর মাঝে মাঝে হয়তো বা লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক সমস্যায় হয়ে যায়, কারণ ডাটা দিয়ে আমরা একটু সময় দাও আমাকে। নেটের সমস্যার কারণে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে সব কিছু? আচ্ছা, আমার পাঞ্জাবি কিছু দেখা যায়, সমস্যা নাই, তোমরা জাস্ট লেকচারের দিকে মনোযোগ দাও। আমি কি পড়ে আছি এটা ডাজ নট ফ্যাক্ট, তোমরা লেকচারের দিকে মনোযোগ দাও। ওকে, এখন হচ্ছে এখানে দেখো সংখ্যাগত ক্ষমতা নিয়ে আমি আলোচনা করেছিলাম। সংখ্যাগত ক্ষমতার ধারা, আমাদের প্রথমে ধারা রয়েছে। ধারার অঙ্কগুলো করার আগে আমি তোমাদের কিছু টিপস দেবো। এই টিপস এবং ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাবা। প্রথম যে ট্রিক্সটা বা টিপসটা রয়েছে সেই টিপসটা তোমরা একটু দেখো। 1 নম্বরে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে দেখো, প্রথম সংখ্যা, আমি সংক্ষেপে লিখছি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল কি? প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল হচ্ছে কি? তৃতীয় সংখ্যা। দেখো, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। এখন আসি, তারপরে এটার সঙ্গে আরেকটা থাকতে পারে, হয়তোবা তোমার দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইকুয়াল কি? চতুর্থ সংখ্যা। সবাই লিখে নাও, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। এখন এই দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইকুয়াল চতুর্থ সংখ্যা।
ঠিক আছে। হ্যাঁ, তারপর 2 নম্বরে যেটা আমরা জানবো, 2 নম্বরে রয়েছে, 2 নম্বরে যেটা রয়েছে সেটা আমরা একটু দেখব। সবাই একটু শেয়ার করে নাও। টনি টনি স্টার্ক ক্লাসে আই ভাই, তোকে কেউ মেনশন দিবে না আমি ছাড়া। সে নিজেই নিজেকে মেনশন দিয়েছে, বাহ কি অনেস্টলি একটা কাজ করেছে সে, বাহ ভালো ভালো। ওকে ওকে, আমাদের সঙ্গে সৌরভ বলেছে ভাইয়া কমেন্ট করি তাই আপনার চোখে পড়ে না। হ্যাঁ পড়েছে ভাইয়া। এবার সবাই একটু মেনশন দাও এবং লাইভ ভিডিওটি শেয়ার করো, দ্রুত শেয়ার করো। আচ্ছা, 2 নম্বর যে শর্তটি আমাদের মাথায় রাখতে হবে, আমরা 2 নম্বর 1 নম্বর শর্ত কি ছিল, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা, এবং তারপর হচ্ছে আমি বললাম কি দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইকুয়াল চতুর্থ সংখ্যা। এখন আমরা জানবো 2 নম্বরের যে আমাদের রুলসটা, সেই 2 নম্বরের শর্তের ভিতর দেখো, প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যা গুণ যে কোনো সংখ্যা, এখানে আমি কোনো সংখ্যা দিলাম, ইকুয়াল কি দ্বিতীয় সংখ্যা। এটা আমি পরে বুঝে দিচ্ছি। এখানে হচ্ছে বললাম কি প্রথম সংখ্যা গুণ কোনো সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা। তারপর আবার কি বললাম, দ্বিতীয় সংখ্যা গুণ এই যে কোনো সংখ্যা, সেম আগের মতো, ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে এই যে তৃতীয় সংখ্যা। আচ্ছা, এগুলো লিখে নাও তোমরা। এগুলো লেখা হলে আমাকে একটু জানাও, কারণ এগুলো নিয়েই আমাদের পরবর্তী যে অঙ্কগুলো করব, এই 2টা রুলস ফলো করে আমাদের পরবর্তী যে অঙ্কগুলোই করব আমরা সবগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। তোমরা একটু দ্রুত জানাও আসলে এগুলো তোমাদের লেখা হয়েছে কিনা। যদি লেখা হয়ে যায় তাহলে আমাকে সাড়া দিবা। সবাই একটু ডান লেখো ভাই, কষ্ট কেন? তিশা বলছে যে কোনো সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ডিজিট। আমরা সেই দ্বিতীয় সংখ্যাকেই বলেছি বা দ্বিতীয় ডিজিটকে বোঝাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। একটু সবাই একটু ডান লেখো, কারণ মাঝখানে লাইভ ভিডিও কেটে গিয়ে এই সমস্যাটা হয়ে গেছে। আই হোপ এই সমস্যাটা থেকে আমরা আবারও পরিত্রাণ পাবো। তোমরা একটু দ্রুত সাড়া দিবা ভাই। সবাই আমরা রেসপন্স করব, একটু দ্রুত রেসপন্স করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি প্রথম দেখলাম, আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। তারপর বললাম কি দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইকুয়াল চতুর্থ সংখ্যা। তারপর বললাম কি প্রথম সংখ্যা গুণ কোনো একটা সংখ্যা, মানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা পরবর্তীতে আমরা দেখব। তারপর ইকুয়াল কি দ্বিতীয় সংখ্যা। তারপর বললাম কি দ্বিতীয় সংখ্যা গুণ কোনো একটা সংখ্যা, তার সঙ্গে কি হবে তৃতীয় সংখ্যা। এই টাইপের অঙ্কগুলো আসলে কোনগুলো আমরা একটু ধরে নেব। এখন আমি প্রথমে একটা অঙ্ক তোমাদের সুবিধার্থে, তোমাদের দেখানোর সুবিধার্থে করে দেব, যেটাকে আমরা বলি হচ্ছে সিরিজ আকারে বা সিরিজ সম্পূর্ণকরণ একটা অঙ্ক। এগুলো আমি প্রথমে তোমাদের আমি রুলসগুলো যদি তোমাদের লেখা হয়ে থাকে আমি তাহলে মিশিয়ে দিচ্ছি সব, কারণ বোর্ড হচ্ছে বোর্ডের ছোট থাকার কারণে আমি সবগুলো রাখতে পারছি না। তোমাদের খাতায় নোট করা আছে, সো খাতা দেখে তোমরা একটু এগুলো কম্পেয়ার করার চেষ্টা করবে উত্তর করার সময়। ঠিক আছে, আচ্ছা নাও, আমি কি বলছিলাম যে এই ধারার প্রথমে আমরা কি জানবো, সিরিজ সম্পূর্ণকরণ। যেটা আমি বলছি যে অঙ্কগুলো বলবো এখন, সেগুলো হচ্ছে কি সিরিজ সম্পূর্ণকরণ। এই টপিকটার নাম হচ্ছে সিরিজ
সম্পূর্ণকরণ। সিরিজ সম্পূর্ণকরণের টপিক হচ্ছে এটা, ঠিক আছে? তার মানে সিরিজ সম্পূর্ণকরণ টপিকের ভিতরে কি কি থাকে তোমরা শর্তগুলো তো দেখলা। এখন আমি প্রথমে একটা অঙ্ক দিয়ে তোমাদের সলভ করে দেবো, দেন তোমাদেরকে আমি কাজ দেবো যে তোমরা সলভ করে দেখাও। ওকে, আচ্ছা, প্রথমে 1 নাম্বার যে আমি অঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে যে দেখো, এই যে এখান থেকে কি টাইপের কোশ্চেন থাকে দেখো, এই যে 1, তারপর 2, 8, 1, 2, 8, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে তোমার দেওয়া আছে 384। এই সিরিজে কোনটি হবে? অর্থাৎ এই যে এখানে গ্যাপ দেওয়া আছে, হ্যাঁ এখানে গ্যাপ দেওয়া আছে, তার মানে এখন তোমাকে এই সিরিজের এইখানে কি হবে সেটা বের করতে বলছে। দেখো নিচের নম্বর সিরিজে কোনটি হবে? নিচের কোশ্চেন হচ্ছে এই সিরিজটা দেওয়া আছে, তারপর কোশ্চেনে দেওয়া আছে নিচের নম্বর সিরিজে কোনটি হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে কোশ্চেনটা কি দেওয়া আছে হচ্ছে 1, 2, 1, 2, 8, 48, 384 এরকম একটা সিরিজ দেওয়া আছে। দেওয়ার পর কোশ্চেনে বলা হলো কি যে নিচের নম্বর সিরিজে কোনটি হবে, নিচের একটা নম্বর সিরিজ, অর্থাৎ আমাদের যে উত্তরগুলো দেওয়া আছে এখানে তোমরা দেখো এক পাশ থেকে। প্রথমেই উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 1980, তারপর খ নাম্বারে দেওয়া আছে 2840, গ নাম্বারে দেওয়া আছে 3840, ঘ নাম্বারে দেওয়া আছে 4620। এখন এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে আমি একটু হাতে নাতে দেখাই, তারপরে আমি তোমাদেরকে কাজ দেব, তোমরা একের পর একগুলো সমাধান করবা জাস্ট একটা ট্রিক্স কাজে লাগিয়ে, ঠিক আছে? এখন এই অঙ্কটা আমরা যখন সলভ করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে, আমি কি বলেছিলাম তোমাদেরকে বলো তো? তোমাদেরকে তো প্রথমে বলেছিলাম আমি যে 2 নাম্বার আমাদের রুলসটা কি ছিল? 2 নাম্বার রুলসটা ছিল যে কি প্রথম সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা। তারপর বলছিলাম কি যে দ্বিতীয় সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা ইকুয়াল কি হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল কি বলছিলাম আমি? তৃতীয় সংখ্যা। তার মানে প্রথম সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটা আমরা জানি না, আমার অজানা একটা বা অজানা সংখ্যা, প্রথম সংখ্যা গুণ অজানা একটা সংখ্যা বা কোনো একটা সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা। তারপর আমি বলছিলাম যে দ্বিতীয় সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। এখন এই শর্তটাকে বা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটার সলিউশন বা সলভ করার চেষ্টা করব। দেখো এখন এখানে সিরিজে দেওয়া আছে যে কি 1, 2, 8, 48 আর 384 এর পরের সিরিজের অর্থাৎ নিচের নম্বর সিরিজের কোনটি এর সঙ্গে মিলে যায় বা মিলতে পারে। এখন আমরা এই অঙ্কটা সলভ করার আগে প্রথমে কি মাথায় রাখবো? আমরা প্রথমে মাথায় রাখবো যে কি যে আমাদের এই একের সঙ্গে এই প্রথম সংখ্যাটার সঙ্গে এই দ্বিতীয় সংখ্যাটার সম্পর্ক কি, তারপর এই সংখ্যার সাথে এই সংখ্যার সম্পর্ক কি, বা এদের মাঝে কি একটা সম্পর্ক চলছে, মানে এদের ভিতর রিলেশনশিপটা কি, মানে এরা বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কিংবা মা বাবা কিংবা ভাই বোন, এই রিলেশনশিপটা এর ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা রিলেশনশিপটা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের তাদের চিনতে সমস্যা হবে না বা উত্তরটা অনায়াসে বের করতে পারবো। সো লেটস গেট স্টার্ট অ্যান্ড ট্রাই উইথ মি। ওকে, আচ্ছা, আমরা প্রথমে কি করব, এই সিকোয়েন্সটা একটু দেখার চেষ্টা করব যে আমাদের প্রথম সংখ্যা কোনটা। প্রথম সংখ্যা আছে এই যে 1। আচ্ছা, আমরা যদি কি বলছিলাম আমি সূত্রে বলছিলাম 1 অর্থাৎ প্রথম সংখ্যা গুণ কোনো একটা সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা। তার মানে এখানে তোমরা একটু দেখো তো, আমার সঙ্গে মিলিয়ে দেখো, তোমরা একটু মিলিয়ে দেখো তো, এখানে প্রথম সংখ্যা কি 1, দ্বিতীয় সংখ্যা আছে 2। আমাদের শর্ত মতে কি ছিল যে প্রথম সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা। তার মানে আমরা যদি ওই শর্ত ফিল আপ করতে যাই, তার মানে আমার প্রথম সংখ্যা কি? প্রথম সংখ্যা হচ্ছে 1, তাহলে 1-এর সাথে কোনো একটা সংখ্যা, এখানে দ্বিতীয় সংখ্যা আছে 2। তার মানে আমাদের শর্ত কি ছিল যে প্রথম সংখ্যা গুণ
কোনো একটি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা, তার মানে আমাদের প্রথম সংখ্যা দেয়া আছে, দ্বিতীয় সংখ্যা দেয়া আছে, তার মানে এখানে আমাদের কি বসবে তাহলে বলো তো তোমরা তোমরা নিশ্চয়ই বলতে পারবা ইজিলি যে এখানে আমাদের এই সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ করলে এখানে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে, সেটা অবশ্যই কি হবে বলো তো, সেটা অবশ্যই 1 হবে। তার মানে সরি, এখানে 1 হবে না, আমি ভুল বলছি, এখানে কি হবে, প্রথম অংশ দেখো, আমরা প্রথম অংশ যেহেতু করছি, তার মানে 1 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে আমাদের এখানে কি আসবে বলো তো, 1 আসবে। এখন এরপর আমরা দ্বিতীয় অংশটা একটু দেখার চেষ্টা করব। 1, তারপরে দেখো এই যে আমাদের এখানে 2 আছে না, আমি কি বলছিলাম যে দ্বিতীয় সংখ্যা গুণ অন্য কোনো একটা সংখ্যা ইকুয়াল হচ্ছে কি হবে, আচ্ছা আমরা কি বলছিলাম, প্রথম সংখ্যা গুণ, আমাদের সূত্রটা একটু দেখো সবাই, আরেকবার মিলিয়ে নাও, প্রথম সংখ্যা গুণ কোনো একটি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় সংখ্যা, তারপর বলছিলাম কি দ্বিতীয় সংখ্যা গুণ কোনো একটা সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। এখন এই সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সিকোয়েন্স আমরা খুঁজে পাচ্ছি না, বা আমরা মিলিয়ে দেখারও চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কোনোভাবেই। এখন তাহলে আমাদের কি করতে হবে, কারণ এখানে যদি আমি 2 লিখি, এই যে 2 লিখি, তার মানে এই 1-এর সঙ্গে যদি আরেকটা 1 গুণ করে দিই তাহলে কিন্তু এই 2 আমরা পাবো না, তার মানে সেক্ষেত্রে সমস্যাটা সলভ হচ্ছে না। তারপর আমরা আরেকটা সিকোয়েন্স দেখার চেষ্টা করব, আমরা বিভিন্নভাবে এই অঙ্কগুলো করার আগে একটু ক্রিটিক্যালি ভাবার চেষ্টা করব। এখানে আমাদের কি দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটা 2 দেয়া আছে, তাই তো? এখন 2 এর সাথে কি গুণ করলে আমরা পরে আর একটা নতুন একটা সংখ্যা পাবো বলো তো, আমরা যদি সিকোয়েন্স দেখতে যাই, কারণ এই যে সিকোয়েন্স অনুযায়ী আমাদের বুঝতে হবে যে আসলে কি আছে। আচ্ছা এখানে আমরা 1-এর সাথে 1 গুণ করলাম, তাহলে একই থাকলো, তার মানে 2 এর সাথে আমরা 1 গুণ করবো আবার, তার মানে 2 থাকলো। তাহলে এখন এই যে এখানে আছে কি, 2 এর পর আছে কি, দেখো আমরা একটা কিন্তু সিকোয়েন্স বের করার চেষ্টা করছি, সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে একটু দেখো, আমরা কিন্তু একটা সিকোয়েন্স বের করতে যাচ্ছি। তার মানে এখানে 8 আছে, 8-এর সঙ্গে তার মানে 8টাকে আমরা যদি ভেঙে ফেলি, তার মানে 2 গুণন 4 ইকুয়াল কত, 8। তারপর দেখো 48 আছে এখানে, 48টাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে, 8 গুণন 6, 6 48। তোমরা জাস্ট একটু দেখো, আমরা সিকোয়েন্সটা বের করার চেষ্টা করছি। তারপর 384 দেওয়া আছে না, এটা 384, তাহলে 384-র ক্ষেত্রে কি হবে দেখো তো, এই যে কি বলা, 48 গুণন 8 384। এখন 384 পর্যন্ত আমরা গেছি, কিন্তু তোমরা একটা কমন সিকোয়েন্স কি খুঁজে পাচ্ছ এখানে, এখানে কেউ একটা কমন সিকোয়েন্স যদি খুঁজে পাও বলো তো, খুঁজে পাচ্ছ কি? খুঁজে কিন্তু পাওয়ার কথা, আই হোপ তোমাদের খুঁজে বের করার কথা। একটা সিকোয়েন্স কিন্তু এখানে অবশ্যই আছে একটা জায়গায়, যেখানে গিয়ে এই অঙ্কটা আমাদের সলভ হয়ে যাচ্ছে বা এই অঙ্কটা মিলে যাচ্ছে। সেটা হচ্ছে কি, দেখো এই যে 384 গুণ 10 ইকুয়াল কত, এই যে এটা 3840। এখন আমি কেন বা কিভাবে বুঝবো যে এই সিকোয়েন্সে এটা হবে, সেই সিকোয়েন্সটা তোমরা দেখো, ইজিলি দেখো। এখন এই যে দেখো এখানে শেষ আমরা 1-এর সঙ্গে 1 গুণ করে কি পেলাম, 1 পেলাম, এটা হচ্ছে প্রথম সংখ্যা। এই প্রথম সংখ্যা থাকলো, হ্যাঁ, প্রথম সংখ্যা থাকার পর আমরা কি জানি, দ্বিতীয় সংখ্যা কি আছে, দ্বিতীয় সংখ্যা 2 আছে, 2 এর সঙ্গে এই প্রথম সংখ্যা গুণ করব। তার মানে আমাদের রুলসটা কিন্তু একটু ভিন্নতা আছে, সেটা দেখো কেমন ভিন্নতা। তোমরা এখানে এই দেখো তো এই রুলসটা কাজে লাগে কিনা, সেটা হচ্ছে যে প্রথম সংখ্যা গুণ অন্য সংখ্যা ইকুয়াল কি প্রথম সংখ্যা, এই রুলসটা ফলো করো তো সবাই। তারপর কি, তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা ইকুয়াল কি, ইকুয়াল আমরা কি পাবো, ইকুয়াল পাবো হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তার মানে এই যে প্রথম অর্থাৎ সংখ্যার প্রথমেই এই সিরিজের প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা মানে সিরিজের প্রথম সংখ্যা। তার মানে দেখো এখানে দেখো, তোমরা আরেকবার আইডেন্টি করে দিই আমি, এই যে সিরিজের প্রথম সংখ্যা কি 1, তার মানে 1-এর সাথে অন্য একটা সংখ্যা আমরা কি গুণ করলাম, 1 গুণ করলাম, গুণ করে যে মানটা বেরোলো, যে মানটা সেটা হচ্ছে 1।
তার মানে 1-এর সাথে 1 গুণ করে যে মান বেরোলো সেটা হচ্ছে 1। তারপরে এখানে 1 থাকার পর এখন আমরা দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় অবস্থায় কি আছে, 2 আছে, দ্বিতীয় পজিশন আছে 2। এই 2 এর সঙ্গে আমরা কি যোগ করলাম, এই প্রথম সংখ্যা, মানে প্রথম যে মানটা আমরা পাবো, প্রথম মান, সরি আমি ভুল বলছি, এখানে হবে হচ্ছে প্রথম সংখ্যা গুণ অন্য একটি সংখ্যা ইকুয়াল কি প্রথম মান বা সংখ্যা যেটা বলো না কেন, তোমরা মান লেখো তাহলে ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মান, তারপর দ্বিতীয় সংখ্যা গুণন প্রথম সংখ্যা না লিখে আমি লিখে দিচ্ছি মান, তার মানে যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এখন দেখো এখানে একটু ডিপলি সবাই ভাবো, এখানে আমি বলছি কি প্রথম সংখ্যা গুণ অন্য একটি সংখ্যা ইকুয়াল প্রথম মান। এই দেখো প্রথম সংখ্যা 1, তার সঙ্গে অন্য একটা সংখ্যা 1 গুণ করলাম, তার মানে কি পেলাম আমরা, প্রথম একটা মান পেলাম কি 1 গুণ 1 সমান 1, তার মানে এটা হচ্ছে প্রথম মান। তারপর আমি কি বললাম, দ্বিতীয় সংখ্যা গুণ প্রথম মান, তার মানে এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যা 2 গুণ আমাদের হচ্ছে কি প্রথম মান কত এখানে পেয়েছি আমরা, প্রথম মান পেয়েছি 1, তার মানে 2 গুণ করে 2 আর 2 গুণ করে হয় হচ্ছে 1, তার মানে 2 কে 2। এখন তারপর আমরা তৃতীয় সিকোয়েন্সে যদি যাই তাহলে কি হবে, তৃতীয় সিকোয়েন্সে যদি যাই তাহলে তৃতীয় সংখ্যা গুণ দ্বিতীয় মান, তার মানে তৃতীয় সংখ্যা গুণ কি হবে, দ্বিতীয় মান। এই যে তৃতীয় সংখ্যা কি দেখো তো, হ্যাঁ তৃতীয় সংখ্যা হচ্ছে আমাদের এখানে দরকার নাই, তার মানে এখানে তৃতীয় সংখ্যা হচ্ছে 8, তার মানে এই যে দেখো 8-এর সঙ্গে 8-এর সঙ্গে একটা সংখ্যা দেখো, এখানে 8 আছে, এই যে 2 আছে, 2 এর সঙ্গে আমরা 4 গুণ করলে হচ্ছে 8, তার মানে এই সিকোয়েন্স দেখো এখানে নতুন একটা সিকোয়েন্স হয়েছে, তার মানে এই যে 2 হলো আমাদের তৃতীয় সংখ্যা, এখানে দেওয়া আছে 8, 8-এর সঙ্গে কি 6, এটা আমরা জাস্ট সিকোয়েন্স মেলানোর জন্য কিন্তু এটা লিখেছি। হ্যাঁ, তার মানে 8 গুণ তার মানে এখানে 8-এর সঙ্গে 6 যোগ করে হচ্ছে আমাদের 48, তার মানে 8 এখানে আছে, 8-এর সঙ্গে আমরা যে কোনো একটা সঙ্গে গুণ করলাম, কত হলো 48। এখন আমরা যদি অষ্টম সংখ্যা, এটা হচ্ছে অষ্টম পজিশন বা এই যে 8 নম্বর পজিশন, দেখো এটা 8 নম্বর পজিশন। এখন আমরা এক ধাপে চলে গেছি 48 নম্বর পজিশনে, তার মানে 48 নম্বর পজিশনে যখন আমরা গেছি তখন সেটা কি হচ্ছে 6 গুণ 8 48, 6 গুণ 8 48। এই 48তম পজিশনে যাওয়ার পর আমরা এখানে দেখব 384। এখন 384 ক্ষেত্রে কি হবে, 384টাকে আমরা ভেঙে লেখার চেষ্টা করব, 48 গুণ 8 384। এখন এই 48-এর দেখো এখানে 6 আছে, একটা সিকোয়েন্স দেখো এখানে তোমাদের, এই দেখো 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তার মানে শেষে কিন্তু দেখো 2 2 করে বেড়ে যাচ্ছে, এখানে 2 বাড়ছে, এখানে 2 বাড়ছে, এখানেও 2 বার করছে। তার মানে এই যে পরের যদি পজিশনের সংখ্যা যায় সেক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করবো বলো তো, এখানে কি হয়েছে দেখো, এই যে এখানে তাহলে 10 হচ্ছে, তার মানে 8 আর 2 10, এই যে 10 হচ্ছে, আর এই যে এই আগের সংখ্যা, এই যে দেখো 384 গুণ 10, তার মানে 3840। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বোঝা হয় তাহলে সবাই একটু কমেন্ট করে ডান লেখো। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হয়েছে তোমাদের? এটা আরো একটা ইজি হচ্ছে কি, সবচেয়ে গুণোত্তর ধারা তোমরা বোঝো না, এই ইজি জাস্ট তোমাদের মাথাটা একটু ওয়াশ করার জন্য জাস্ট আমি চেষ্টা করলাম একটু বোর্ডে সিকোয়েন্স অনুযায়ী দেখানোর জন্য, কিন্তু তোমাদের মাথাটা গুলিয়ে ফেলছো, এই জন্য মানে মাথায় ওইভাবে ক্যাচ করতেছো না। তোমরা জাস্ট এটা গুণোত্তর ধারা, সরি এই যে গুণোত্তর ধারা অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো। এই যে দেখো 2, প্রথমে হচ্ছে দেখো আমি যদি আমরা ইজিলি আরেকটা করার চেষ্টা করি, এই সিকোয়েন্স তোমরা মাথায় ঢুকাতে পারতেছো না, আমি বুঝতে পারছি। বাই দ্য ওয়ে আমরা সিকোয়েন্সটা একটু ইজিলি করার চেষ্টা করব। তার মানে তুমি অঙ্ক কিন্তু যেভাবে হোক কিন্তু আনসার করতে পারবে, এটা কিন্তু একান্তই তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তুমি একই অঙ্ক কিন্তু 10 বার সলভ করে করতে পারবা, আর একই অঙ্ক কিন্তু তুমি 4 বারও সলভ করে করতে পারবা না। সো এইটার হচ্ছে যদি গুণোত্তর ধারা আমরা ধারাবাহিক জোড় সংখ্যার গুণোত্তর যদি বুঝি, জোড় সংখ্যার গুণোত্তর এই অঙ্কের ক্ষেত্রে দেখো তো, এই যে 2 ছিল না, আমরা যদি জোড় সংখ্যাগুলো দেখি, জোড় সংখ্যা এখানে কি 2 8 48, তারপর 384, এগুলো সবগুলোই জোড় সংখ্যা। এখন আমরা এই জোড় সংখ্যাগুলোর যদি গুণোত্তর বের করতে যাই, গুণোত্তরগুলো বের করতে আমাদের কি হবে, তার মানে প্রথমে আসবে কি দেখো তো 2, তার মানে জোড়ের গুণোত্তর কি 2, তার মানে 2কে আবার এই 2 দ্বারা গুণ করলে কত হবে 4, তার মানে 4 দুগুণে কত হবে 8। দেখো 2 এখান থেকে আমরা কিন্তু 2 2 করে মানে করতেছি, দেখো 2 4 8,
তারপর হচ্ছে 10, এখানে 2 এর সাথে 2 যোগ করলাম, অর্থাৎ এই যে 2 এর সাথে যোগ 2, তার মানে এই 4 এর সাথে যোগ 4, মানে যেটা আছে সেটাই ডাবল ডাবল। ওকে, দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা এইভাবে না, জাস্ট একটা সিকোয়েন্স দেখো, 2 4 8 10, তারপর হচ্ছে 2 4 8 10, এই সিকোয়েন্সটা যদি আমরা ফলো করি তাহলে এখানে কি হবে, 10, তারপর আসবে 12। এই দেখো একটা সিকোয়েন্স কিন্তু চলছে, অর্থাৎ গুণোত্তর ধারাবাহিক জোড় সংখ্যার যদি আমরা গুণোত্তর করি, ধারাবাহিক জোড় সংখ্যাগুলো যদি গুণোত্তর করি তাহলে আমাদের কি হবে, এই সিকোয়েন্সটা ফলো করলেই হবে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা 10 নম্বর অঙ্কটা কিন্তু 10 নম্বর সংখ্যাটা বের করব। তার মানে 10 নম্বর এই পজিশন, এই অঙ্কটা হচ্ছে 10 নম্বর পজিশন আছে, এই 10 নম্বর পজিশন এর সাথে গুণ করতে হয়েছে 10, যার কারণে 3840। এখন যদি এর পরে 12 নম্বর যদি সংখ্যা আসে, সেই 12 নম্বর সংখ্যাটা কি হবে, সেই 12 নম্বর সংখ্যার সাথে কিন্তু 12 গুণ করলে আমরা সেই 12 নম্বর সংখ্যাটা পাবো। আশা করি তোমাদের এইখানে আর সমস্যা নেই। আর যদি সমস্যা না থাকে সবাই একটু ডান লেখো, আমরা পরে আরেকটা অঙ্ক আমি তোমাদের করতে দিচ্ছি, তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? সবাই একটু সাড়া দাও, যদি হয়ে থাকে তাহলে বলো। যদি বুঝতে না পারো আরও একটা টেকনিক আছে, আমি সেটাও তোমাদের ইজিলি বুঝিয়ে দেব। যদি হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে সমস্যা নাই, কিন্তু যাদের সমস্যা আছে তারাও সারা দিবা যে আসলে বুঝতে পারেনি। কিন্তু সিকোয়েন্স একটাই, সেটা হচ্ছে 2 4, আর এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস মানে মিস্টেক হওয়ার কারণে তোমাদের হয়তো সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে 6। এই যে সিকোয়েন্সটা এখন দেখো, 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, ঠিক আছে? তার মানে এই যে এখানে দেখো, আর একটু তোমাদের ক্লিয়ার করে দেই, অনেকে বুঝতে পারো নাই, যারা বুঝতে পারছো তাদের তো সমস্যা নাই, কিন্তু যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলছি, তোমরা একটু দেখো। এই যে 1 গুণন 1 ইকুয়াল 1, তার হচ্ছে 2 গুণন 2 ইকুয়াল 4, 2 গুণন 3, সরি সিকোয়েন্স আমরা দেখব। আচ্ছা, আমরা মাথা গুলে না ফেলে আমরা ডাইরেক্ট এইভাবে মনে থাকি গুণোত্তর ধারাগুলোর ক্ষেত্রে দেখো, 2 4, তারপর 6, তারপর 8 10, এই 10 পর্যন্ত আমাদের সিকোয়েন্স আনলেই হবে। এই 10 পর্যন্ত সিকোয়েন্স বুঝলেই এনাফ, ঠিক আছে? অত জটিল আমি গুলিয়ে তোমাদের মাথা ঘুরাতে চাই না, আমার মাথা আবার গুলিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে একটা যদি অঙ্ক করি তাহলে আমাদের আরও ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে 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 ওকে, অনেকে বলছে যে নেক্সটে যান, ঠিক আছে? আমি তোমাদের আর একটা দেখাচ্ছি, এখানে দেখো, তোমরা আরেকবার নিজেরা দেখো, তাহলে এটা আরো বুঝতে পারবা, আবার ক্লিয়ার হবে। সমস্যা নাই, যত তোমরা প্র্যাকটিস করবে বিষয়গুলো তত তোমাদের কাছে ক্লিয়ার হবে। নাও, আমি আবার একটা তোমাদের করার জন্য দিচ্ছি, অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। এটা হচ্ছে লেখো, এটা কিন্তু ইজি একটা অঙ্ক, তোমরা পারবা আশা করি আমি। এই যে 0 3 0 1 2 0.48, শেষে সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি, মানে এখানে পরের সংখ্যাটা কি, কত সংখ্যাটি কত? এইখানে দেখো, তার মানে 0.03 0.12 0.48, এই সিকোয়েন্সের ক্ষেত্রে এই পরের সংখ্যাটি কত হবে? ক নাম্বারে আছে হচ্ছে তোমার 0.96, খ নাম্বারে আছে 1.48, গ নাম্বার রয়েছে 1.92, আর ঘ নাম্বারে আছে 1.50। ওকে, এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 0.03, 0.12, 0.48 ক্ষেত্রে এখানে পরের সংখ্যাটা কি হবে, পরের সংখ্যাটি কত হবে? এখন একটু ট্রাই করো তোমরা আগের ফর্মুলা অনুযায়ী। এটা হচ্ছে, আমি প্রথমেই তোমাদের বলে রাখি, 2 নাম্বার যে রুলসটা আমরা পড়ছিলাম, 2 নাম্বার রুলসের
রুলসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করো, অঙ্কটা হয়ে যাবে। 2 নাম্বার রুলসটা তোমরা অ্যাপ্লাই করো, অঙ্কটা হয়ে যাবে। এখানে জটিল কিছু না, তোমরা 2 নাম্বার রুলসটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই একটু দ্রুত করার চেষ্টা করি, বেশি সময় না নেই, যেহেতু আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই একটু করো। একজন অঙ্ক না করা একে কি ফাইজিয়া নূর ইস্যু অঙ্ক করা না করেই বলছে ভাইয়া কিছু বুঝিনি, আগেই কমেন্ট করে দিলাম। ও মাই গড, সবাই এত ফাস্ট দেখছো, কয়েকজন ছাড়া আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম অঙ্কগুলো পাচ্ছে। ও মাই গড, এমনি শহীদুল ইসলাম সৈকত তো একদম সিসি করতে করতে কমেন্টের বক্স ভরায় ফেলছে ভাই। ও মাই গড, ঠিক আছে ঠিক আছে। সবাই একটু দ্রুত করি। ওকে, আচ্ছা সবাই উত্তর দিয়েছো, সঠিক উত্তর অনেক দিয়েছো, সবাই ভালো দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, সবাই উত্তর দাও, সবাই একটু সাড়া দাও। আমি দেখতে পাচ্ছি যে সবাই ভালো রেসপন্স করছো তোমরা। মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল রেসপন্স। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা যদি সলিউশন করতে যাই, আমি কি বলছিলাম প্রথমে? আমি বলছিলাম হচ্ছে প্রথম সংখ্যা এটা কোথায়? প্রথম সংখ্যা 0, 3 গুণ অন্য একটি সংখ্যা ইকুয়াল কি হবে? দ্বিতীয় সংখ্যা হবে। তার মানে এখানে হচ্ছে 0.03 আর এখানে আছে 1.12, তার মানে এর সঙ্গে কত গুণ করলে 0.12 হয়? দেখো তো, এখানে হচ্ছে 4 গুণ করলে কি হয়? 0.12 হয়, বা 0.12 হয়। তাহলে এটা আমাদের প্রথম একটা গেল। তার মানে আমি পরের বার বলছিলাম কি, যে দ্বিতীয় সংখ্যা গুণ অন্য একটি সংখ্যা ইকুয়াল তৃতীয় সংখ্যা। তাহলে এখানে দেখো, এই যে এই মানটা আমরা এখানে বসাবো এখন, 0.12 গুণ এর সঙ্গে এখন কি মিলিয়ে দেখো তো এটা মিল করা যায়? এর সঙ্গে কিন্তু এই 4 বসিয়ে দেখো যে তৃতীয় সংখ্যা কিন্তু আসে, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এখন এই তৃতীয় সংখ্যার সাথে কি গুণ করতে হবে? যেহেতু এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে এর সঙ্গে তো 4 মানে 4 গুণ করতে হবে। দেখো 0.8 গুণ এই যে 4, এখানে গুণ করলে কি হয়? 1.92। রাইট অ্যান্সার ইজ 8। অর্থাৎ দেখো এখানে কমন মানে মিল যেখানে আমাদের খুঁজতে হবে, এই যে এই সিকোয়েন্সটা দেখো 4 4 4 4, অর্থাৎ 4 4 4 পরপর 4। তার মানে এই সিকোয়েন্সের যতক্ষণ যত দূরই যাবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে 4 যোগ হবে। এর সঙ্গে যদি আবার আমরা যদি এই এর পরের সংখ্যা বের করতে যাই, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? এই 4 গুণ করলেই আমাদের পরের সংখ্যাটা বের হয়ে আসবে। এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারবা। আচ্ছা, তোমাদের আর একটা আমরা অঙ্ক করব। আমরা মোটামুটি সহজ একটা অঙ্ক করলাম, আর 2-1টা প্র্যাকটিস আমরা করতেই পারি, যেহেতু সময় আর একটু নিয়ে নেব তোমাদের। তোমরা একটু প্র্যাকটিস করো সবাই, তাহলে ভালো হবে। আমি পরের আর একটা অঙ্ক দিচ্ছি, সবাই একটু প্র্যাকটিস করো। এগুলোর কিন্তু আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এই মোটামুটি এই টাইপের অঙ্ক তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখবা যে ধারা থেকে পাওয়া। আর কিছু পদের জন্য কিছু অঙ্ক আছে, সেই পদ রিলেটেড অঙ্কগুলো আমি পরের লেকচারে দেব। তোমরা জানো যে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু একটা পেইড ব্যাচ চালু করছি, কারণ একটা না, আমাদের আগে 4টা ব্যাচ ছিল, আমরা 5ম ব্যাচ বা 6ষ্ঠ ব্যাচে কিন্তু অ্যাডমিট করাচ্ছি, তোমরা জানো সবাই। এক্ষেত্রে হয়তো বা আমরা এই পেইড ব্যাচগুলোতে যারা ভর্তি হবে তারা স্পেশাল একটা কেয়ার পাবা। তবে তোমরা ভয় পেও না, যারা ফ্রিতে আমাদের লেকচারগুলো দেখছো, তোমাদের এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ চলবে। তবে একটা কথা কি, ফ্রিতে আমরা যতটুকু আমরা চেষ্টা করবো তোমাদের কোর্স শেষ করার জন্য, কিন্তু যারা পেইডে পড়বে তাদের জন্য একটু স্পেশাল বা আলাদা কিন্তু কেয়ার থাকবে, এটা কিন্তু তোমাদেরকেও স্বীকার করে নিতে হবে। সো এটা নিয়ে মন খারাপ করা যাবে না। যাদের সম্ভব তোমরা পেইড ব্যাচে আমাদের ভর্তি হয়ে যাও। আর পেইড ব্যাচের ক্ষেত্রে আমাদের হচ্ছে মানবিকের ক্ষেত্রে যারা আছো, মানবিকে তাদের হচ্ছে 750 টাকা ভর্তি ফি, আর যারা সায়েন্স থেকে তাদের হচ্ছে 850 টাকা। কারণ আমরা প্রথম 100 জনকে শুধুমাত্র এই সুযোগটা দেব। প্রথম 1 থেকে 100 জন যদি আমাদের ফিল আপ হয়ে যায়, তারপরে কিন্তু আমরা
ওই প্রাইজ আর ভর্তি করাবো না, তখন হচ্ছে আমরা 1000 করে টাকা নিয়ে তাদের ভর্তি করাবো। এই জন্য যেহেতু আমাদের 100 জন এখনও ফিল আপ বাকি আছে ব্যাচে, সেক্ষেত্রে তোমরা একটু যারা ভর্তি হতে পারবো বা যাদের সামর্থ্য আছে কিংবা যারা বেসিক থেকে একদম শুরু করতে চাও যে ভাই আমার দরকার প্রস্তুতির, আমি আসলে শেষ মুহূর্ত পর্যন্ত ভালো করতে চাই, তারা সুযোগটা কাজে লাগাইতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটা কি করব, আরেকটা আমরা অঙ্ক করার চেষ্টা করব, সেটা হচ্ছে পদ নির্ণয়ের ক্ষেত্রে। এখন পদ নির্ণয়ের ক্ষেত্রে দেখো একটা পদ নির্ণয়, এটা হচ্ছে সিরিজ সম্পূর্ণ করলাম আমরা, এখন দেখবো হচ্ছে পদ নির্ণয়। 2 নম্বরে কি পদ নির্ণয়। পদ নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা এই পদ নির্ণয়ের ক্ষেত্রে দেখবা যে কিছু শর্ত, বেশি কোনো শর্ত নাই, জাস্ট একটা তোমরা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবা। এই যে 1 1 2 তারপর 3 5 তারপর 8 তারপর হচ্ছে 13 21 এই ধারার 10ম পদ কোনটি, 10ম পদটি কত, এই ধারার 10ম পদ তোমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, এই ধারার তোমাদের 10ম পদ বের করে দিতে হবে। কি একটা জটিল ব্যাপার স্যাপার। এখানে পদ দেওয়া আছে কটা দেখি একটু, 1 2 3 4 5 6 7 8, 8টা পদ দিয়ে আমাদের 10ম পদ বের করে করতে বলছে। কতটাকে ব্যাপার স্যাপার ভাবা যায়। তাহলে এখন আমরা কি করব, এই অঙ্কটার সিকোয়েন্স আমরা খোঁজার চেষ্টা করব যে আসলে এই অঙ্কের ভিতরে এটার সাথে এটার কোনো লিঙ্ক আপ আছে কিনা বা কোনোটা বেসিক মিল আছে কিনা। যদি তুমি মিলটা খুঁজে পাও তাহলে অঙ্কটা করতে তোমার জন্য ইজি হবে। ওকে, তার মানে এখানে আমি একটা তোমাদের অঙ্ক করিয়ে দেব, তারপরের অঙ্ক তোমাদের নিজেদেরকে করতে হবে। এখন দেখো এখানে এখানে আমি উত্তরগুলো একটু লিখে রাখছি সুবিধার্থে। প্রথম উত্তর হচ্ছে 34, খ নম্বর উত্তর হচ্ছে 54, সরি খ নম্বর উত্তর হচ্ছে 55, গ নম্বর হচ্ছে 48, ঘ নম্বর দেওয়া আছে 64। এখন এই ধারার 10ম পদ কত হবে আমরা সেটা বের করার চেষ্টা করব। এখানে প্রথমে তো আমাদের একটা সিকোয়েন্স বের করার চেষ্টা করতে হবে। দেখো তো এই অঙ্কের একটা সিকোয়েন্স কি আমরা কোথাও খুঁজে পাচ্ছি কিনা, একটু চেষ্টা করি সবাই। দেখো আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সিকোয়েন্স যদি ধরতে সমস্যা হয় তাহলে সমস্যা থাক, আমরা সেটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে প্রথম পদ কত দেওয়া আছে, 1 নম্বর পদ দেওয়া আছে হচ্ছে 1, তাই তো 1 নম্বর পদ দেওয়া আছে 1। এখন হচ্ছে আমাদের এই 1 নম্বর পদের সঙ্গে দেখতে হবে যে এখানে এই 3 নম্বর পদের সম্পর্কটা কি, এখানে সম্পর্কটা কি হয়েছে। দেখো এখানে 1-এর পরে আবার একটা 1 আছে, আবার হচ্ছে কি 2 আছে, হঠাৎ করে 2, তার মানে মাঝে একটা ফিরে 1 আছে। এই সিকোয়েন্সটা যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি তৃতীয় পদ সমান কি হবে, এই যে 1 প্লাস 1 অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইকুয়াল কত, 2। তার মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ যোগ করলে কি হবে, এই তৃতীয় পদ আমরা পাবো। তার মানে তৃতীয় পদ পেয়েছি। এখন চতুর্থ পদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে চতুর্থ পদের ক্ষেত্রে আবার কি কাজের ঘটলো বা কি হলো। এখন চতুর্থ পদের ক্ষেত্রে দেখো তোমরা সেম স্টোরি। চতুর্থ পদের ক্ষেত্রে কি, এটা হচ্ছে চতুর্থ পদের সাথে তাহলে কত যোগ হবে, চতুর্থ পদের সঙ্গে আমাদের যোগ হবে কত, তার মানে তৃতীয় পদ দেখো চতুর্থ, এই এখানে হচ্ছে চতুর্থ পদ, তাই তো চতুর্থ পদের সাথে আমাদের যোগ হবে কি 2 প্লাস এই যে এই 2 প্লাস 1 সমান কত, 3, তাই তো। এখন হচ্ছে পঞ্চম পদ আমাদের কি হবে, পঞ্চম পদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে এই পদ প্লাস এই পদ ইকুয়াল কত, 5। তারপর ষষ্ঠ পদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কত, এখানে তার মানে প্রথমে আসবে 5, তারপর কি হবে এটা হচ্ছে 3, তার মানে 8। ষষ্ঠ পদ আমরা পেয়েছি। তারপর হচ্ছে আমরা ষষ্ঠ পদ পেয়েছি। আমরা সপ্তম পদ যদি দেখতে যাই তাহলে সপ্তম পদ আমরা পেয়ে যাব। আর সপ্তম পদের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে শেষ পদ 8 প্লাস
এখানে আছে 3, তাহলে কত 11। তার হচ্ছে আমরা অষ্টম পদের ক্ষেত্রে যদি খুঁজতে যাই, তার মানে অষ্টম পদের ক্ষেত্রে এখানে 11 আসবে প্রথমেই, আর এখানে আছে কত 8 প্লাস কত 8, তার মানে কত হচ্ছে 19, 19, তাই তো? অষ্টম পদে কি ঠিক আছে সিকোয়েন্স? 13 + 8, 13 + 8, হ্যাঁ এখানে 8 3 11, সপ্তম পদ অষ্টম পদ। আচ্ছা এখানে মাঝে একটা মিস্টেক হয়েছে আমার মেবি। হ্যাঁ হ্যাঁ 3 আর 2 5, 5 আর 3 8, ষষ্ঠ পদ হচ্ছে 8, তাই তো? ষষ্ঠ সপ্তম পদ হচ্ছে 8 প্লাস কত 8 প্লাস 5 হবে, এই যে এখানে হ্যাঁ এখানে 5 হবে, এখানে 5 হবে 8 + 3, তাহলে হচ্ছে এখানে আমাদের 13। এখন হচ্ছে অষ্টম পদ হবে কি 13 + 8, তার মানে অষ্টম পদ হবে আমাদের কত 21। এখন অষ্টম পদের পর আমরা বের করবো হচ্ছে নবম পদ কত 21 প্লাস কত এখানে 13 আছে, তার মানে 21 + 13 ইকুয়াল কত, হ্যাঁ 21 + 13 হচ্ছে তোমার 4 আর হচ্ছে 3 34। এখন তাহলে আমরা বের করতে বলছে কততম পদ 10তম পদ, তার মানে এখানে 34 প্রথমেই, 34-এর আগের পদ কত 21, তার মানে কত হবে 55। তার মানে দেখো আমাদের এই পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে পুরো একটা সিকোয়েন্স আমাদের মেনটেন করে কিন্তু করতে হলো। এটা হচ্ছে কি সিকোয়েন্সটা, প্রথম পদ প্লাস হচ্ছে তৃতীয় পদ। যখন আমরা বের করতে যাব তখন কি হবে, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ। আবার যখন তৃতীয় পদ পেয়েছি, তৃতীয় পদ সঙ্গে কি হবে, তৃতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ যোগ করতে হবে। আবার যখন আমরা চতুর্থ পদ যাব, চতুর্থ পদের সঙ্গে কি করতে হবে, তৃতীয় পদের সঙ্গে আবার দ্বিতীয় পদ যোগ করতে হবে। অর্থাৎ যে পদটা বের হবে তার সেই পদের সাথে আগের পদটা যোগ করতে হবে। যেমন আমরা এই যে প্রথম পদ বের করব, প্রথম পদ তো দেওয়াই আছে, তার মানে আমরা তৃতীয় পদ বের করব। এই তৃতীয় পদ কোনটা হবে, তার মানে এখান থেকে তোমাদের দেখতে হবে এই যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ। তারপর এখন তৃতীয় পদ আমরা যখন পেয়েছি, তৃতীয় পদ পাওয়ার পর এখন এই তৃতীয় পদের আগের পদ কোনটা, দেখো তো 1, তার মানে 2 এর আগে 3। এখন তারপরে হচ্ছে চতুর্থ পদের ক্ষেত্রে দেখো 3 হলো। এখন পঞ্চম পদের ক্ষেত্রে কি হবে, এখানে 3 আছে, 3 লিখলাম, এই 3 আমরা আগের পদ পেয়েছি 3, 3-এর সময় কি হবে তাহলে এই যে আগের পদ আরেকটা পদ আছে কি 2, এখানে 2, তার মানে 5, এখানে 5 এখানে আছে, তার মানে এখানে আরেকটা কোন পদ আছে 3, তার মানে 8, এখানে 8 আছে, তার মানে এখানে 8 থাকলো, তার আগের পদ হচ্ছে 5, তার মানে 8 + 5 = 13। এখানে 13 আসলো, তার আগের পদ কত 8, তার মানে 8 × 3 = 21। এখানে 21 আছে, 21-এর আগের পদ হচ্ছে 13, তার মানে 34। এখানে 34 আছে, 34-এর আগের পদ 21, তার মানে 34 আর 21 55। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা পদ নির্ণয় যেটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো সবাই একটু ডান লেখো, আমরা পরবর্তীতে তোমাদের আমি একটা করতে দিচ্ছি, তোমরা সবাই একটু করার চেষ্টা করবা। আচ্ছা এই অঙ্কটা যদি হয়ে যায়, হ্যাঁ এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের ভাই, এগুলো একদম বেসিক লেভেলের। কারণ তোমরা মোটামুটি যারা ম্যাথ করেছো এবং যারা 8-এ বা 9-10-এ ভালো ম্যাথ করেছো মোটামুটি, তাদের জন্য এটা ইজি হবে। কিন্তু যারা একদমই ম্যাথ করো নাই, তারা কিন্তু এই সূত্র বা এই সিকোয়েন্সগুলো খুব ইজিলি ধরতে পারবে না। এই জন্য তোমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার নিজের চেষ্টা করতে হবে। ওকে, যদি এটা হয়ে যায় তাহলে তোমরা জানায় দাও যে ভাইয়া ডান, তাহলে আমি পরে তোমাদেরকে একটা করতে দিই, তোমরা নিজেরা একটু চেষ্টা করো। ওকে 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 আচ্ছা, আমাদের আজকের যে লাস্ট আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমাদের দ্বারা আমি করে নেব, সবাই একটু করো। আর যারা পেইড ব্যাচের কথা আমি বলছিলাম, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা খুব দ্রুত মানে 2-1 দিনের ভিতর ট্রাই করো ভর্তি হওয়ার জন্য। কারণ পরে এই সুযোগটা তোমরা কিন্তু আর পাবা না। কারণ আমরা দেখবো যে আমাদের ব্যাচ ফুল হলে তখন তো তাদের আমরা সুযোগ দেবো বা তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো। সেই ক্ষেত্রে নতুন হয়তো বা কাউকে আমরা সেখানে অ্যাড করতে পারবো না। এজন্য আমরা বারবার অ্যানাউন্স করছি এবং বারবার প্রচার দিচ্ছি, তোমরা সেই সুযোগটা কাজে লাগাও। ঠিক আছে, আর দেখো আমাদের লাস্ট যে অঙ্কটা সেটা এখন তোমরা নিজেরা ট্রাই করবা যে আসলে কেমনে অঙ্কটা সম্ভব হলো বা কেমনে কি। ঠিক আছে,
এখন দেখো একটা আমি তোমাদের ধারা দেখাই। এখানে হচ্ছে দেয়া আছে 1, 3, 6, 10, 15, 21, তারপরে হচ্ছে কি ধারাটির দশম পদ, সেম এটারও 10তম পদ। ধারাটির কততম পদ? দশম পদ বের করো। দশম পদ সমান কি? 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে কত? 45। খ নম্বরে দেওয়া আছে, আচ্ছা এই খ নম্বরে দেওয়া আছে 55, ঠিক আছে। খ নম্বর দেওয়া আছে 55, তারপর গ নম্বর দেওয়া আছে 62, ঘ নম্বর দেওয়া আছে 72। এই অঙ্কটা একটু তোমরা নিজেরা ট্রাই করো, ওই আগের মতোই পদ যদি ধরতে পারো তাহলেই হবে। দেখো এখানে কি বোঝা যাচ্ছে, সবাই একটু ট্রাই করো। হ্যাঁ, সবাই একটু ট্রাই করো। দশম পদ দেখি কে ফার্স্ট আনসার করতে পারে। টনি স্টার্ক বলেছেন আমার মাথা মাসুদের মতো, যেটা কোনোদিনও ভালো হবে না। টনি স্টার্ক মাথা কুল রাখো ভাই। মাহমুদ আক্তার মিম বলেছেন আজকের টিফিন দিবেন কি? আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা এমডি মোস্তাকিম আলী আমাদের দিয়ে অনেক মেঘ উঠলো, বিদ্যুৎ নেই, ছুটি দিন। আচ্ছা আচ্ছা ভাই, ছুটি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, রেডি রেডি রেডি, সবাই দ্রুত করার চেষ্টা করো। সিকোয়েন্সটা আগে ধরো, আসলে আমরা সিকোয়েন্স কোথা থেকে শুরু করব? এখানে আমাদের ষষ্ঠ পদ আগে বের করে নিতে হবে। ষষ্ঠ পদ আছে, দেখো কয়টা পদ এখানে? 6টা পদ। এখানে হচ্ছে আমাদের দেখো মিল কোথায়। ষষ্ঠ পদ আমরা যদি শুরু করে দিই, একদম ডাইরেক্ট ষষ্ঠ পদ থেকে শুরু করতে যাই, আমরা জানি ষষ্ঠ পদ সমান কি? ষষ্ঠ পদ সমান পঞ্চম পদ যোগ পঞ্চম পদ যোগ কত? 6। তার মানে আমাদের এখানে ষষ্ঠ পদ কত? 21 আছে। আমরা হচ্ছে পঞ্চম পদ জানি, পঞ্চম পদ আমরা জানি না, কিন্তু এখানে আছে 21। এখন দেখো এখানে তোমাদের হচ্ছে পঞ্চম পদের ক্ষেত্রে কি আছে দেখো তো, 1 2 3 4 5, সরি এখানে 21 আমাদের দেখো ষষ্ঠ পদ, তাই তো? ষষ্ঠ পদ পঞ্চম পদ প্লাস একটা সংখ্যা থাকবে, তার সঙ্গে যোগ হবে কি? তারপর এই দুটো যোগফলে কি হবে? 21 হবে। তার মানে এখানে হচ্ছে পঞ্চম পদে হচ্ছে আমাদের কি আছে দেখো তো, একটু সবাই দেখি আমরা। ষষ্ঠ পদ হচ্ছে কি? ষষ্ঠ পদের ষষ্ঠ পদ সমান কি? পঞ্চম পদ প্লাস 6 ইকুয়াল 21। তার মানে 6 এর সঙ্গে যদি এই পঞ্চম পদের সাথে যদি 6 যোগ করি তাহলে আমরা কত পাবো? 21 পাবো। তার মানে এখানে হচ্ছে পঞ্চম পদ আমাদের কত? 1 2 3 4 5, এই যে পঞ্চম পদ পেয়েছি আমরা কত? এখানে 21। এখন আমি তোমাদের বললাম যে ষষ্ঠ পদ, এখানে ষষ্ঠ পদ হচ্ছে 21 আছে না? এখন আমি ষষ্ঠ পদ যখন বের করতে যাচ্ছি তখন আমি মাথায় রাখবো কি পঞ্চম পদ কোনটা? পঞ্চম পদ আছে হচ্ছে 15, তার মানে পঞ্চম পদ প্লাস 6 প্লাস 21, তার মানে এই পঞ্চম পদের সাথে যদি আমি 6 যোগ করি তাহলে অনায়াসে আমি ষষ্ঠ পদ পেয়ে যাচ্ছি। এখন ষষ্ঠ পদ যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু সপ্তম পদ আমি বের করতে পারবো। সপ্তম পদ থেকে কি বের করতে পারবো? সপ্তম পদের পরে হচ্ছে অষ্টম পদ, এরকম করে কিন্তু আমি বের করতে পারবো। তার মানে এখানে আমি এখন সপ্তম পদ বের করবো, তাই তো? তার মানে সপ্তম পদ সমান কি হবে? সপ্তম পদ সমান কি হবে? এই যে 21 আছে আর এখানে 15 আছে, তাই তো? তার মানে এখানে 21 আর 15 কত হবে? 21, এই যে এখানে এই পদের সাথে কি হবে? অর্থাৎ এই শেষ পদ আর প্রথম পদ, শেষ পদ আর প্রথম পদ, তার মানে এখানে 15, তাহলে আমরা কত পেলাম? 36। তা হচ্ছে অষ্টম পদ কত হবে? তার মানে শেষ পদ আর হলো এখানে প্রথম পদ 21, তার মানে 36 প্লাস কত? 21 ইকুয়াল কত? 7 আর 5 57। তাহলে কি বলে দেখো তো সিকোয়েন্স আমাদের ঠিক আছে কি? সিকোয়েন্স কিন্তু ঠিক নাই দেখো, কারণ এই যে এইখানে সিকোয়েন্স একটা ভুল আছে দেখো। এই যে সপ্তম পদের ক্ষেত্রে কি হবে? সপ্তম পদ ইকুয়াল কি হবে? এই যে 21,
এই যে এখানে তারা ষষ্ঠ পদ, সপ্তম পদের পরে কি ষষ্ঠ পদ, 21 প্লাস কত, 21 প্লাস এখানে 6, তারপর হচ্ছে 7, দেখো 28, তারপরে অষ্টম পদ দেখো, অষ্টম পদ এটা হচ্ছে সপ্তম পদ, সপ্তম পদ 28 প্লাস এখানে 8, কত 36, তারপর দেখো নবম পদ সমান কত, নবম পদ হচ্ছে 36, অষ্টম পদ 36 প্লাস এখানে 28, কত 8 6 14 4 64, নবম পদ সমান কত, অষ্টম পদ প্লাস 9, আবার ভুল করলাম, এখানে আগের পদ হবে না, এখানে হচ্ছে আমাদের কত, একটা সিকোয়েন্স, কমন সিকোয়েন্স আমি বারবার ভুল করছি, সেটা হচ্ছে যে এই যে 21 প্লাস কত এখানে 28, তারপরের পদ হবে কি, কত হচ্ছে এই যে 28 প্লাস এখানে 8, কত 36, তার নবম পদের হচ্ছে কি 36 প্লাস কত 9, 45, তাহলে দশম পদ কি হচ্ছে, দশম পদ হচ্ছে আমাদের 45 প্লাস 10 ইকুয়াল কত 55। আমরা কিন্তু দশম পদ পর্যন্ত অলরেডি পেয়ে গেছি। দশম পদ আমাদের কোনটা, এই সিকোয়েন্স, অর্থাৎ এই সিকোয়েন্স যদি যাই সেক্ষেত্রে আমাদের 10 নম্বর পদ আসতেছে কি হতো, 10 নম্বর পদ আসতেছে আমাদের 55। তার মানে এই ধারার আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে 55। তোমরা দেখো এখানে একটা সিকোয়েন্স মেনটেন কিন্তু করতেছে, যেটা বলছিলাম আমি যে 15 পরে যখন আমরা 6 বসাচ্ছি তখন কিন্তু আমরা 21 পাচ্ছি। 21 পরে দেখো 21-এর সাথে যখন আমরা 6-এর পর কি 7, এই যে সিকোয়েন্সটা কিন্তু এখানে 6-এর পর হচ্ছে কি 7, 7-এর পর দেখো 8, 8-এর পর কত 9, 9-এর পরে কিন্তু 10। তার মানে কিন্তু সিকোয়েন্স কিন্তু এইখানে কিন্তু ঘটছে। দেখো, আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নাই যদি তোমরা নিজেরা বুঝতে পারো। আর এখানে প্র্যাকটিস করতে হবে ভাই। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, অনেক টায়ার্ড হয়ে গেছো তোমরা, অনেক লং টাইম ক্লাস নিলাম আমরা, যদিও এত সময় ক্লাস নেওয়া হয় না। তারপর মাঝখানে আবার আজকেও লাইভ কেটে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে মাঝের সময়টাতে অনেকটা গ্যাপ হয়েছে আমাদের। আচ্ছা, যাই হোক, দিন শেষে আমি যেটা বলছিলাম যে তোমাদের শেষে একটা ভালো সাজেশন দেবো বা সাজেস্ট আছে, সেটা হচ্ছে যে তোমাদের যদি চান্স পাওয়ার মন মানসিকতা থাকে এবং তোমরা যদি মনে করো যে আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়তেই হবে, তাহলে তোমাদের যে সামনের যে কটা মাস আছে এই কটা মাস অন্তত কাটাও। এতদিন কি করেছো এই করোনার ভাইরাসের কারণে কিংবা করোনার অজুহাতে যা করেছো, কিন্তু এই অজুহাতটুকু যেন এখন কাজে না লাগে। এখন তোমরা একটু পড়াশোনা করো, কাজে লাগবে। ভবিষ্যতে ভালো একটা জায়গা যাও, ভালো একটা ক্যাম্পাসে যাও, এবং ক্যাম্পাসে যখন তুমি ভর্তি হবো সেই অনুভূতিটা এখন থেকে ফিল করার চেষ্টা করো। আসলে আমি যদি আমার পছন্দের ক্যাম্পাসে চান্স পাই তাহলে আমি কি করব, এবং সেই জায়গায় চান্স পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই কথাগুলো মাথায় রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের কথা কিন্তু আমি বারবার বলছি। সো আমাদের সামনে হয়তো বা খুব বেশি আমরা তোমাদের সময় দেবো না। যারা ভর্তি হতে চাও তারা আমাদের পার্সোনালি জানাইতে পারো, অথবা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এই নাম্বারে ডিরেক্টলি কথা বলতে পারো, এবং এই নাম্বারে তোমার ডিরেক্টলি কথা বলতে পারো, এবং টাকা পেইড করে বিকাশ করার পর, অর্থাৎ মানবিকের 750 টাকা এবং সায়েন্সের 850 টাকা বিকাশ করার পর তোমরা সরাসরি বাইকে বলে গ্রুপে অ্যাড হয়ে যাবা। গ্রুপে অ্যাড হলে আমরা পরবর্তীতে রুটিন সব তোমাদের দিয়ে দেবো। ওকে, আর হচ্ছে কথা বলছিলাম যে তোমরা সব বই পড়ছো, আর সায়েন্সের হচ্ছে আমি বলি, সায়েন্সের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, মানবিকেরও খুব দ্রুতই শুরু হবে। সো তোমরা অবহেলা করো না, কাজে লাগাও সময়গুলো। আর আমাদের ফ্রি ক্লাস লেকচার চলবে, সমস্যা নেই, কিন্তু সেখানে হয়তো বা আমরা তোমাদের সব টপিক ধরে শেষ করে দিতে পারবো না, কারণ অনেক ব্যারিয়ার আমাদের থাকে। আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তোমরা বাজারে কিন্তু অনেক সময় অনেক বই কিন্তু পড়ো, সেই ক্ষেত্রে পড়া দেখা যায় যে কি এমন বই কিনতেছো এমন মোটা, এইরকম মোটা বই তোমাদের পড়তে হচ্ছে সময় লাগবে মাত্র সময় আছে হচ্ছে 2 মাস বা 2.5 মাস, কিন্তু 2-2.5 মাসে তুমি এত বড় একটা বই পড়তে পারবে না, কারণ তোমার 4 থেকে 5টা সাবজেক্ট পড়তে হবে। 5 থেকে 4টা সাবজেক্ট বা 4 থেকে 5টা সাবজেক্ট যদি পড়তে যাও, তোমাকে অতগুলো যদি বই, ওইরকম মোটামোটা যদি বই পড়তে যাও, তখন তোমার বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ কোনো একটা টপিক তুমি শেষ করতে পারবে না, আমি এটা বলে দিতে পারবো, গ্যারান্টি দিতে পারবো। সো ওই টপিক যদি তুমি শেষ না করতে পারো তাহলে পরীক্ষা দিবা কি?
এই জন্য তোমরা যে টপিকটাই পড়বা বা যে বইটাই পড়বা অ্যাটলিস্ট যেন সেটা ছোট হয় এবং সেটা যেন তোমাদের কমন উপযোগী হয়। আজকে আমরা যে টপিকগুলো পড়বো বা যে গুলোই পড়বো এগুলো যেন আমার পরীক্ষার জন্য উপকারী হয়। আমি হিউজ পরিমাণ পড়লাম কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে আমি আন্দার দেখছি বা চোখ দিয়ে সরিষার ফুল দেখছি, সো ওই পড়ার আমার কোনো কাজ আসবে না, ভ্যালু আসবে না। সো এমন কিছু পড়ো যেটা তোমার জন্য এবং তোমার নিজের জন্য উপকার হবে। আর আমরা আমাদের জানি না তোমরা অনেকে হয়তো বা গুচ্ছ চ্যালেঞ্জ বা রাবি চ্যালেঞ্জ যারা কিনেছো তারা দেখতে পারবা যে প্রত্যেক অধ্যায় ভিত্তিক কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু দেয়া আছে। সো তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ বা নিচ্ছ, তোমরা গুচ্ছ চ্যালেঞ্জ বইটা নিয়ে পড়তে পারো। আর রাবি চ্যালেঞ্জ যারা রাবির জন্য পড়ছো রাবি চ্যালেঞ্জ বইটা ফলো করো। আর প্রশ্ন ব্যাংকের জন্য প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ আছে, নিতে পারো। এগুলো তোমাদের কাজে লাগবে। আর বই নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নেই। আর যারা এখন পর্যন্ত আমার টাইম লাইনে আমার ফ্রেন্ড লিস্টে নেই তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দাও, আমি আমার ফ্রেন্ড লিস্টে তোমাদের অ্যাড করে নিচ্ছি। আর মেসেঞ্জার গ্রুপগুলো যেগুলো আছে আমরা অ্যাড করে নেব। আর একটা বিষয়, উপরে দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেল লিঙ্ক দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এ পর্যন্ত যতগুলো ফ্রি ক্লাস হয়েছে সবগুলো ক্লাস কিন্তু এই চ্যানেলে এবং তোমার প্লে লিস্ট অনুযায়ী কিন্তু সাজানো আছে। তোমরা চাইলেই আগের যে বিগত ক্লাসগুলো যেগুলো রয়েছে লেকচারগুলো তোমরা চাইলেই চ্যানেল থেকে দেখে নিতে পারো। এর জন্য কষ্ট করে চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদেরও একটু উপকারের ব্যাপার স্যাপার থাকে। সো সবার ভালো কাটুক সময়গুলো এবং সবাই যাতে সফলভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারো এবং সফল একটা ক্যাম্পাসে যাইতে পারো, এই প্রত্যাশা থাকবে। আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা ফিডব্যাক দিতে একদমই ভুলবা না গ্রুপে। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আবারও নতুন একটা আইকিউ ক্লাস নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফ হাসান মিলু এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ করবে না, আগে বলে, আগে বলতো না চলতে যাবে।